ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আবার একটি এবিটি টেস্ট পেপারের একটি সেট নিয়ে হাজির হয়েছি। আজ পেজ নাম্বার 143-এর এমসিকিউ, এসএকিউ এবং ম্যাথের প্রবলেমগুলো দেখব। তো প্রথমেই ফার্স্ট কোশ্চেনে চলে আসি। প্রথম কোশ্চেন আছে যে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো প্রধান গ্রিনহাউস গ্যাস সিএফসি, CO2, CH4, N2O। তো উত্তর হবে অপশন বি, CO2। নেক্সট, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়? আমরা জানি কি গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় কোন না পরম শূন্য উষ্ণতায়। তো পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে 0 কেলভিন। তো উত্তর হবে 0 কেলভিন। আমরা একটু পরম শূন্য উষ্ণতাটা কি সেটা একটু দেখে নিই। পরম শূন্য উষ্ণতা হলো গ্যাসের সেই উষ্ণতা যখন গ্যাসের চাপ আর আয়তন লোপ পেয়ে যায় এবং ওই সময় গতিশক্তি শূন্য হয়ে যায়। আর ওই পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে 0 কেলভিন এবং সেলসিয়াস স্কেলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলে ওটা হয় 459.4 ডিগ্রি ফারেনহাইট। আমরা ওই কেলভিন স্কেলের 0 কেলভিন আর সেলসিয়াস স্কেলের মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি এই ফর্মুলাটায় বসিয়ে দিই, আমরা ফারেনহাইট স্কেলেরও মান পেয়ে যাবো 459.4 ডিগ্রি ফারেনহাইট। সুতরাং আমাদেরকে সবগুলোই উত্তর মনে রাখতে হবে, কেলভিন স্কেলে কত, সেলসিয়াস স্কেলে কত আর ফারেনহাইট স্কেলে কত। তো এখানে আমাকে কেলভিন স্কেলে দেওয়া আছে, সুতরাং উত্তর হবে 0 কেলভিন। নেক্সট, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন হবে কত লিটার? তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে আমাকে কত, 8। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে আণবিক ভর কত হবে, 2 × 8 অর্থাৎ 16। তাহলে 1 মোল গ্যাসের ভর 16 গ্রাম, 1 মোল গ্যাসের ভর 16 গ্রাম। আবার আমরা কি জানি 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। তাহলে আমি একসাথে কি বলতে পারি যে 16 গ্রাম গ্যাসের আয়তন 22.4 লিটার। আমাকে প্রশ্ন বলেছে যে 24 গ্রাম গ্যাসের আয়তন কত হবে। আমরা অতএব ঐকিক নিয়ম করে দিলাম, অতএব 24 গ্রামের উত্তর পেয়ে যাব 33.6 লিটার। সুতরাং অপশন হবে 33.6, অপশন ডি। নেক্সট, তাপের পরিবাহিতা সর্বাধিক কত? তাপের পরিবাহিতা সর্বাধিক কার হবে? তাপের পরিবাহিতা উত্তর হবে অপশন সি, হিরে। আমরা যদি তাপের পরিবাহিতা যদি একটা ছক দেখি তাহলে আমরা দেখতে পাবো এরকম কতগুলো মান দেখতে পাবো তাপ পরিবাহিতার। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে দেখতে পাচ্ছি যে হীরার তাপ পরিবাহিতার মান সব থেকে বেশি 2200, তারপরে আছে রূপা 414। আর হীরক হচ্ছে কি অধাতু। যদি আমাদের প্রশ্ন বলতে যে কোন ধাতুর তাপ পরিবাহিতা সব থেকে বেশি, তাহলে উত্তর হতো রূপা। আমাকে কোশ্চেনে দিয়েছে কার তাপ পরিবাহিতা সবথেকে বেশি, তাহলে উত্তর হবে হিরে। নেক্সট, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? তাহলে প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ বের করতে হবে। তাহলে আমরা প্রতিসরাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি, মিউ সমান সি বাই ভি। মিউ সমান সি বাই ভি। আমার প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, মিউর মান হচ্ছে 1.5, সি হচ্ছে শূন্য মাধ্যম আলোর বেগ, আর ভিটা আমাকে বের করতে বলছে। তাহলে ভি আমরা এখান থেকে করে কত পাবো, 2/3 সি। সুতরাং অপশন হবে, উত্তর হবে অপশন সি। নেক্সট কি আছে, তাহলে উত্তর হলো এটা সি। নেক্সট আছে, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে বাড়ে একই থাকে নির্দিষ্ট নয়। তাহলে বক্রতা বৃদ্ধি মানে কতটা মানে সার্কেলের কতটা বৃত্ত বাঁকটা কতটা বেশি হচ্ছে। তাহলে বক্রতাটা যদি বেড়ে যায় তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হবে? ফোকাস দৈর্ঘ্য হবে, আমরা যদি প্রথমে এই ছবিটা দেখি, এটা হচ্ছে কম বক্রতা ব্যাসার্ধ, এর বক্রতা ব্যাসার্ধ কম আছে, সুতরাং এর ফোকাস দৈর্ঘ্য এতটা, এতটা অর্ধেকটা। আর এটার বক্রতাটা বেশি, তাহলে এর ফোকাস দৈর্ঘ্য তাহলে কি হচ্ছে, কমে যাচ্ছে। সুতরাং অপশন হবে অপশন এ, কমে যায়। নেক্সট হচ্ছে ভোল্ট ইকুয়াল টু এক্স কুলম্ব, ভোল্ট ইন্টু এক্স। আচ্ছা, ভোল্ট ইন্টু এক্স কুলম্ব যে রাশির একক, সেটি হলো প্রবাহমাত্রা বিভব প্রভেদ তড়িৎ ক্ষমতা কার্য। আমরা কি জানি, আমরা ভি, ভোল্ট মানে হচ্ছে ভি, আর কুলম্বকে কিউ দিয়ে পাস করি, ভি ইন্টু কিউ। ভি ইন্টু কিউ সমান কি, আমরা জানি কৃতকার্য, ভি ইন্টু কিউ, ডব্লিউ সমান ভি কিউ। সুতরাং উত্তর হবে
কৃতকার্য, অপশন ডি। নেক্সট আসি, বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়? বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়? কারণ বাল্যচক্রে আমরা জানি পারদ তরল ব্যবহার করা হয়, অপশন সি। এবার বাল্যচক্র জিনিসটা কি আমরা একবার একটু দেখে নিই। বাল্যচক্র হলো একটা লম্বা দাঁত বিশিষ্ট একটা পাতলা তামার চক্র, যেটা কি এই উলম্ব অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এবং এই এই চক্রের এই দাঁতগুলো একটা পারদ ভর্তি একটা পাত্রের কে স্পর্শ করে দাঁতগুলো, এবং এর মধ্যে S1 S2 এই ব্যাটারি কারেন্ট পাই, তাহলে এটা ঘুরতে থাকে, এবং এই ঘোরাটা কোন দিকে হয়? ঘূর্ণনটা হবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কি আমরা জানি? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম হচ্ছে বুদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমাকে পরস্পর যদি আমরা সমকোণে রাখি, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা যদি তড়িৎ অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করে। সুতরাং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তড়িৎ প্রবাহটা নিচের দিকে যাচ্ছে, আর চৌম্বক ক্ষেত্রটা কি এন থেকে এস এর দিকে, অতএব ঘূর্ণন হবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী ডান দিকে। এটাই হচ্ছে বাল্যচক্রের কার্যনীতি। নেক্সট আসি, এক এমইভি সমান কত নিউক্লিয়ার শক্তি? এক এমইভি মেগা ইলেকট্রন ভোল্ট। এক মেগা ইলেকট্রন ভোল্ট সমান আমরা কি জানি? 10⁻6 ইলেকট্রন ভোল্ট। 10⁻6 ইলেকট্রন ভোল্ট, অতএব 10⁻6 যদি হয়, 10⁻6 ইলেকট্রন, একটা ইলেকট্রন চার্জ কত? 1.6 × 10⁹ কুলম। তাহলে ইলেকট্রন ভোল্ট এত কুলম ইন্টু এক, মানে ভোল্টকে ভোল্ট রাখলাম, তাহলে কুলম ইন্টু ভোল্ট মানে ভি ইন্টু কিউ, তার মানে এটা কি ডব্লিউ, মানে কার্য একক জুল হয়ে গেল। তাহলে এই দিকটা কত হচ্ছে? 1.6 × 10⁻13 জুল। অ্যান্সার হবে 1.6 × 10⁻13 জুল, অপশন বি। নেক্সট আসি, যে প্রথম পর্যায়ে ও তৃতীয় পর্যায়ে মৌল সংখ্যার অন্তর কত? তাহলে প্রথম পর্যায়ে আমরা কতগুলো মৌল আছে আমরা জানি? প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম আছে দুটো, তারপরে দ্বিতীয় পর্যায়েও দুটো আছে, তৃতীয় পর্যায়ে আছে 8টা, চতুর্থ পর্যায়ে আছে 18টা। আমাকে প্রশ্নে কি বলেছে? প্রথম আর তৃতীয় পর্যায়ে, অতএব প্রথম আর তৃতীয় পর্যায়ের মধ্যে মানে 8টা আর দুটো অন্তর হচ্ছে তাহলে 6। উত্তর হবে অপশন ডি। নেক্সট, কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? আমরা জানি যে আয়নীয় যৌগ কোনগুলো হয়? যেগুলো ধাতু হয়, এখানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা ধাতু, সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও সোডিয়াম ধাতু, ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়ামটা ধাতু, জল H2O এটা তাহলে কি হবে? এটার মধ্যে কোনো ধাতু নেই, সুতরাং এটা হচ্ছে আয়নীয় যৌগ নয়। এবার তড়িৎ বিশ্লেষণে নেক্সট আসি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে কি? ক্যাথোডে কোনগুলো যায়? ক্যাটায়নগুলো যায়। যেমন যদি উদাহরণ হিসেবে বলি Na+, মানে কি? ও একটা মানে ওতে একটা ইলেকট্রন কম আছে। এবার ও কি করবে? ওখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে Na হয়ে যাবে। তাহলে ইলেকট্রন গ্রহণ সমান আমরা কি জানি? বিজারণ। সুতরাং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ক্যাথোডে ঘটবে বিজারণ। নেক্সট প্রশ্নে আসি, কি আছে? যে নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা যায়? এটা প্রচুর কমন প্রশ্ন, প্রায় প্রত্যেক সেটাই আছে। তো উত্তর হবে কি না? অপশন বি, অ্যামোনিয়ান। নেক্সট, কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় মরচে পড়ে? এটা হবে ক্লোরিন মাইনাস আয়নের উপস্থিতিতে। এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হলো অপশন সি, বিউটেন। নেক্সট, এসে কিউ গুলো দেখি, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলে? বায়ুমণ্ডলের কোন স্তরগুলোকে ক্রমহ্রাসমান স্তর বলে? আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো যদি দেখি, আমরা কি দেখতে পাবো? আমরা এরকম ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার বিভিন্ন স্তরগুলো দেখতে পাবো। তো আমি একটা ছকের মাধ্যমে দেখিয়েছিলাম যে কোন স্ফিয়ারের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একটা ছকের মাধ্যমে দেখিয়েছি। দেখো, ট্রপোস্ফিয়ারে কি হয়? ঝড় বজ্র বৃষ্টিপাত হয়, জন্য এটা ক্ষুব্ধমণ্ডল বলে, এবং কি প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা কমতে থাকে। সুতরাং উত্তর হবে এখানে যে উত্তর হবে ট্রপোস্ফিয়ার। প্রশ্নটা কি বলেছিল? প্রশ্নটা বলেছিল যে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর কাকে বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ট্রপোস্ফিয়ারে যত নিচে থেকে আমি আস্তে আস্তে উঠবো, প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি করে সেন্টিগ্রেড আমার উষ্ণতা কমতে থাকবে। সুতরাং উত্তর হবে ট্রপোস্ফিয়ার।
তো বাকিগুলো আমরা দেখে নেবো। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, এখানে ওজোন মণ্ডলের অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে শীতলতম স্তর। থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যানালাইন বিকিরণ বলয় দেখা যায়। তো এই সমস্ত তথ্যগুলো আমরা একবার রিমাইন্ড করে রাখবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে। নেক্সট আছে, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি? এক্ষুনি এই কোশ্চেনটাতেই দেখলাম যে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এবার মেসোস্ফিয়ারে কি হচ্ছে, মেসোস্ফিয়ারের উষ্ণতা আমরা কত দেখতে পাচ্ছি? 0 থেকে 92। মেসোস্ফিয়ারের উষ্ণতা আমরা কত দেখতে পাচ্ছি? 0 থেকে 92, 0 থেকে 92। আর এই নিচ থেকে মানে মেসোস্ফিয়ারের একদম নিচের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার উপর দিকে যত আস্তে আস্তে উঠবো, মেসোস্ফিয়ার উপরে গিয়ে হচ্ছে -92 ডিগ্রি সেন্টিগ্রেড। আর মেসোস্ফিয়ারের উপরের স্তরটাই একটা, যেটাকে আমরা মেসোপোজ বলি, সেই জায়গার টেম্পারেচারটা স্থির থাকে, অর্থাৎ -92 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থির থাকে। সুতরাং আমরা যদি আরো অ্যাকুরেট ভাবে বলতে চাই যে কোন স্তরটা শীতলতম স্তর, তখন আমাকে বলতে হবে যে মেসোপজ। শীতলতম অঞ্চলটার নাম বললে মেসোপজ, আর শীতলতম স্তরটা বললে আমরা কি লিখবো না মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন আসি, বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কোন গ্যাস অনুঘটকের কাজ করে? ওজোন স্তর ধ্বংসে সিএফসি গ্যাস, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি গ্যাস। চার্লসের নেক্সট আসি, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কি হবে? চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি, চার্লসের সূত্রে আমরা ভি ভার্সেস টি একটা রিলেশন পেয়েছি। যেমন স্থির চাপে কি হচ্ছে, ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের আয়তন আমরা কি জানি, পরম উষ্ণতার সমানুপাতিক। চার্লসের সূত্রে একটা বিকল্প রূপটা আমরা বলছি। তো সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, ভি ভ্যারিচেজ টি। তো ভি ভ্যারিচেজ টি অর্থাৎ ভি এর সাথে টি সমানুপাতিক সম্পর্ক। টি মানে হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে যখনই কোনো সমানুপাতিক সমীকরণ থাকে, তার আমরা যদি গ্রাফ টানতে চাই, তাহলে আমরা কি পাই, এখানে একটা মূল বিন্দুগামী সরলরেখা পাই। যে কোনো সমানুপাতিক রিলেশনের যখনই আমরা গ্রাফ টানবো, এটা কি হবে, এরকম মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ ভি ভার্সেস টি এর গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা। আমরা গ্রাফটাও দেখে নিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়? তো গ্যাসের চাপ শূন্য হয় আমরা কি জানি, কত কেলভিন উষ্ণতায়? এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়। আমরা আগেই দেখেছি যে পরম শূন্য উষ্ণতার মান কত, 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা -459.4 ডিগ্রি ফারেনহাইট। এবং উত্তর হবে 0 কেলভিন উষ্ণতায়। নেক্সট, কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। এটা সত্য না মিথ্যা লিখতে বলছে। তো তরলের প্রকৃত প্রসারণ তার নিজস্ব ধর্ম, অন্য কারো উপর নির্ভর করে না। সুতরাং বিবৃতিটি হবে মিথ্যা। যদি প্রশ্নটা বলতো যে আপাত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, তাহলে তখন বিবৃতিটা সত্য হতো। এখানে উত্তরটি হবে মিথ্যা, প্রকৃত প্রসারণ কোনো কিছুর উপর নির্ভর করে না, ওটা তরলের নিজস্ব ধর্ম। নেক্সট কোশ্চেন দেখি, আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? কুপরিবাহী মানে কি, সে কোনো তাপ পরিবহনই করতে পারবে না, সুতরাং পরিবাহিতাঙ্ক কত হবে? 0। উত্তর হবে 0। একটি উভত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোকরশ্মি গুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রসারণের পর তাদের প্রকৃতি কি হবে? দেখো, এটা তোমরা প্রায় প্রত্যেকেই ভুল করবে। প্রশ্নটা একটু ভালো করে পড়ো, যে একটা লেন্সের উভত্তল লেন্স মানে উভয় দিক উত্তল লেন্সের ফোকাসে একটা বিন্দু উৎস রাখছি, তাহলে আলোকরশ্মি গুচ্ছ কি হবে? তোমরা সবাই বলবে যে একটা অভিসারিতে পরিণত হয়ে যাবে, মানে একটা ফোকাস বিন্দুতে মিলিত হয়ে যাবে, কিন্তু না, এখানে প্রশ্ন আছে যে ফোকাস বিন্দুতেই লাইট উৎসটা রেখেছে। এটা অনেকেই তোমরা ভুল করছো। তাহলে ফোকাস বিন্দুতে লাইট উৎস রাখলে কি হয়, আমরা কি জানি, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসলে লেন্স কর্তৃক প্রতিসরণের পর ফোকাস বিন্দুতে দিয়ে মিলিত হয়। কিন্তু এখানে প্রশ্ন বলছে উল্টাটা, ফোকাস বিন্দুতে লাইট রেখেছে, তাহলে কি হবে, যে লাইটটা কোন পথ, ওখান থেকে প্রতিসরণের পর সমান্তরাল ভাবে নির্গত হবে। আমরা ছবিটা একবার দেখে নিই। এখানে লাইট উৎসটা এখানটায় আছে, এই এফ বিন্দুতে লাইট উৎস আছে। তো এখান থেকে লাইট উৎস রাখলে এখানে প্রতিসরণের পর এখান থেকে সমান্তরাল ভাবে নির্গত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখি, একটি বস্তুর দৈর্ঘ্য 5 মিটার, রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি কি, রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখানে বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে
হবে কি তাহলে বিবর্ধন সমান 1.5 সমান, আমি যদি বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য x বলে দিই, তাহলে x বাই 0.5 কাট, এটা করলে অ্যান্সার হবে 7.5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখি, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত? আদর্শ ভোল্টমিটার রোধ, ভোল্টমিটার সবসময় কোনো তড়িৎ বর্তনীর সমান্তরাল সময় যুক্ত রাখা হয়, তো ভোল্টমিটার রোধ হতে হবে অসীম। তাহলে কি হবে না, ভোল্টমিটার মধ্যে কোনো কারেন্ট যাবে না, আমরা যেই যেই জায়গাটার বিভব পার্থক্য মাপতে যাচ্ছি তাহলে আমরা সঠিকভাবে পাবো বিভব পার্থক্যটা। নেক্সট হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? আচ্ছা, আবিষ্ট তড়িৎচালক বল, যখন এই আবিষ্ট শব্দটা বলে দিবে, আমাদের মনে রাখতে আবিষ্ট তড়িৎচালক, এমনি তড়িৎচালক বল আর আবিষ্ট তড়িৎচালক বল যখনই বলে দিবে, তখনই আমাদের ওই আবিষ্ট তড়িৎচালক বল সংক্রান্ত তিনটে সূত্র আছে, একটা হচ্ছে ফ্যারাডের দুটো সূত্র আর একটা হচ্ছে লেঞ্জের সূত্র। আমরা সূত্রগুলো একবার একটু দেখে নিই কি আছে। ফ্যারাডের সূত্রে বলেছে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং চৌম্বক প্রবাহ যতক্ষণ স্থায়ী হয় ওই তড়িৎচালক বলটা ততক্ষণ স্থায়ী হয়। তার মানে কি হচ্ছে, যে আমরা যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটাতে থাকি কোন একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে, তাহলে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে। তাহলে আমরা প্রথম সূত্র থেকে আমরা কি পাচ্ছি না, তড়িৎ চুম্বকীয় আবেশের আমরা কারণটা পাচ্ছি প্রথম থেকে আমরা কি পাচ্ছি, তড়িৎ চুম্বকীয় আবেশের কারণটা পাচ্ছি। আর দ্বিতীয় সূত্রে কি বলেছে, দ্বিতীয় সূত্রে বলেছে যে ওই তড়িৎচালক বলের মান, ওই আবিষ্ট তড়িৎচালক বলের মানটা কি, ওই চৌম্বক প্রবাহ পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ আমি দ্বিতীয় সূত্র থেকে তড়িৎচালক বলের মান পাচ্ছি, কিন্তু কোন দিকে হবে সেটা কিন্তু আমরা ফ্যারাডের দ্বিতীয় গতি সূত্র থেকে পাচ্ছি না। সেটা আমরা কোথা থেকে পাচ্ছি, সেটা আমরা পাবো লেঞ্জের সূত্র থেকে। লেঞ্জের সূত্র থেকে আমরা সেটা মানটা পাবো, এই অভিমুখটা পাবো। লেঞ্জের সূত্রে কি বলেছে না, কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহমাত্রার অভিমুখ এমন হবে যে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সেই কারণটাকেই বাধা দেবে। তাহলে এর ডিরেকশনটা আমরা অভিমুখটা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা কোন সূত্র থেকে পাচ্ছি না, লেঞ্জের সূত্র। সুতরাং অপশন হবে, অপশন নেই, এটা এসএ কিউ, আমাকে এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেনে আসি, যে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক অপরিত হয়? আমরা জানি কি তেজস্ক্রিয় রশ্মি কতগুলো আছে, তেজস্ক্রিয় রশ্মি আছে তিনটে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। আলফা নিঃসরণ হলে কি হয়, আলফা নিঃসরণ হলে আমরা কি দেখতে পাই, আলফা নিঃসরণ হলে ভর সংখ্যা 4 কমে যায় এবং পরমাণু ক্রমাঙ্ক কত কমে না, 2 কমে। যেমন যদি এক্স একটা মৌল হয় তাহলে জেড এক্স এ ছিল, তাহলে এটা কি হবে Z2 - YA-4। আর যদি বিটার নিঃসরণ হয় তখন আমরা পাই কি, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়ে। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে যে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? তাহলে পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে কোনটা, আমরা কি দেখতে পাচ্ছি, পরমাণু ক্রমাঙ্ক গামা রশ্মি নির্গমনে। কেন, জেড এক্স শুধু উদ্দীপিত স্তরে ছিল, শুধু গ্রাউন্ড স্তরে এসে গেল, তার ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক কোনো কিছুই পরিবর্তন হয় না। সুতরাং উত্তর হবে গামা রশ্মি। নেক্সট, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হয়, ওখানে নিউক্লিয় শক্তিটা কি, আমরা প্রথমে নিউক্লিয় শক্তি থেকে ওটা তাপ শক্তিতে পরিণত হয় এবং সেই তাপ শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কি করি, তড়িৎ উৎপন্ন করি, কারেন্ট তৈরি করি। সুতরাং এখানে আমরা বলতে পারবো যে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, ক্ষার ধাতু কি? ক্ষার ধাতু হলো, ক্ষার ধাতু কোনগুলো না, যেগুলো হচ্ছে আমাদের 1 নম্বর শ্রেণীতে থাকে সেগুলো আমরা কি বলি, ক্ষারীয় ধাতু। প্রথমটা হবে 1 সি। নেক্সট আছে আয়রনের সংকর ধাতুর নাম কি? আয়রনের সংকর ধাতু কি হবে, এখানে সংকর ধাতু ইনভার, আয়রনের সংকর ধাতু হবে ইনভার। আচ্ছা, নিক্টোজেন কি, যেটা শ্বাসরোধকারী গ্যাস, যেমন নাইট্রোজেন, নিক্টোজেন হবে নাইট্রোজেন। আর বিমানের কাঠামো তৈরি প্রস্তুতে কি কাজে লাগে, এটা হবে ডুরালামিন। আচ্ছা, ডুরালামিনটা কি আমরা একটু দেখে নিই, কোন কোন ধাতুর মিশ্রণ। আচ্ছা, তার আগে ওই আয়রনের সংকর ধাতুটা একবার দেখে নিই। আয়রনের সংকর ধাতুটা কি আছে, আয়রনের সংকর ধাতু হচ্ছে ইনভারটা কি ছিল, ফেরাস মানে লোহা আর নিকেলের হচ্ছে মিশ্রণটাকে আমরা ইনভার বলি। আমরা বাকিগুলো এখানে দেখে নেব।
পিতল কি? তামা আর জিঙ্কের মিশ্রণ পিতল। কাঁসা হচ্ছে তামা আর টিনের মিশ্রণ। ডুরলামিনটা কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেটা ডুরলামিন দেখলাম যে বিমানের কাঠামো প্রস্তরকার লেগে, সেইটা কিসের? না অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। তাতে কি কি থাকে? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, এইগুলো থাকে ডুরলামিন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে আসি, যে একটি ধাতব মৌল একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? তাহলে MCl3 আমরা যদি ভেঙে দিই, MCl3 কে কেমন করে হবে? M3 প্লাস আর 3Cl মাইনাস। সুতরাং এম ধাতুর যোজ্যতা হবে কত? 3। যোজ্যতা কটা ইলেকট্রন ছিল? কটা আছে? 3টা। আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml অক্সিজেন জমা হলে ক্যাথোডে কত পরিমাণ হবে? আমরা কি জানি জলের সংকেত হচ্ছে H2O। তার মানে এক অণু যদি অক্সিজেন উৎপন্ন হয়, হাইড্রোজেন কত? এক পরমাণু যদি অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে জল কত, হাইড্রোজেন কত হবে? তার দ্বিগুণ। অতএব 10 ml হলে হাইড্রোজেন হবে 2 অণু, এই 20 ml। নেক্সট আছে যে গোল্ড প্লেটিং এর সময় অ্যানোডে কি ব্যবহৃত হয়? গোল্ড প্লেটিং মানে হচ্ছে গোল্ড মানে সোনার প্রলেপ দিতে গেলে আমাদের কি ব্যবহার করা হয়? সুতরাং আমাদের প্রলেপের সেই ছকটা আমাকে মনে রাখতে হবে। প্রলেপে কোথায় কি হয় সেই ছকটা কি আছে একবার আমরা দেখে নিই। দেখো, তাহলে যে বস্তুর উপর প্রলেপ দেওয়া হবে সেটাকে আমাকে কোথায় রাখতে হবে? না ক্যাথোডে রাখতে হবে সেইটা। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে আমাকে রাখতে হবে অ্যানোডে। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটা ব্যবহার করা হবে। এখানে কি বলেছে? সোনার প্রলেপ দিতে হবে। সুতরাং অ্যানোড হিসাবে গোল্ড প্লেটিং করতে গেলে আমাকে অ্যানোড হিসাবে বিশুদ্ধ সোনা ব্যবহার করতে হবে। আর তরল হিসাবে আমাকে কি করতে হবে? না পটাশিয়াম অরোসাইনাইড। এই ছকটা আমরা মনে রাখবো। নেক্সট কোশ্চেনে আসি, যে তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? তড়িৎ বিশ্লেষণ কি পরিবর্তন? তড়িৎ বিশ্লেষণ আমরা জানি তড়িৎ বিশ্লেষণ হলো রাসায়নিক পরিবর্তন। কেন না তড়িৎ বিশ্লেষণের ফলে কি হয়, যেমন যদি জল থাকে, জলকে আমরা কি করি, হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে জলের ধর্ম আর হাইড্রোজেন অক্সিজেনের ধর্ম আলাদা। সুতরাং এটা একটা রাসায়নিক পরিবর্তন। নেক্সট কোশ্চেন আছে, HCl এ সিক্ত মানে হাইড্রোজেন ক্লোরিক অ্যাসিডে সিক্ত কার্যদণ্ড কোন গ্যাস সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়? এর উত্তর হবে অ্যামোনিয়া গ্যাস। কারণ NH3 প্লাস HCl এর সাথে NH3 যোগ হলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, ওর সাদা ধোঁয়া সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন আছে, ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কি কি? তো ইউরিয়া প্রস্তুতিতে কি কি প্রারম্ভিক দ্রব্য ব্যবহার করা হয়? ইউরিয়া প্রস্তুতিতে প্রারম্ভিক দ্রব্য ব্যবহৃত করা হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস NH3। কার্বন ডাইঅক্সাইড প্লাস NH3 এই বিক্রিয়াগুলো এখানে লেখা আছে, একটু দেখে নিও। কার্বন ডাইঅক্সাইড প্লাস NH3 সমান NH2COONH4। এটাকে আবার 150 থেকে 200 অ্যাটমসফিয়ার চাপে 170 থেকে 190 ডিগ্রি টেম্পারেচারে কি হয়, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, NH2CO NH2 উৎপন্ন হয়। সুতরাং প্রারম্ভিক দ্রব্য আমাকে কি কি লাগছে? কার্বন ডাইঅক্সাইড ও NH3। নেক্সট কোশ্চেন দেখি কি আছে, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটির রাসায়নিক নাম কি? সেটার রাসায়নিক নাম হলো Cu। কার্বন ডাইঅক্সাইড বাতাসে থাকে, তবে কপারের সাথে কার্বন ডাইঅক্সাইড CuCO3 ও CuOH এর হোল 2 এটা উৎপন্ন করবে। নেক্সট কোশ্চেনটা আসি, CH3CH2CHO এর IUPAC নাম কত? তাহলে CH3CH2CHO এখানে কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটা। তো তিনটা মানে হচ্ছে প্রোপ হবে, প্রোপ HO আছে, অতএব প্রোপান 1L, প্রোপানেল। নেক্সট কি আছে, ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি? ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম হলো কি না, ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আচ্ছা, আর কি আছে, যে PVC পুরো নামটা কি আছে? পলি ভিনাইল ক্লোরাইড। সুতরাং মনোমার হবে, পলি শব্দটা আমাকে বাদ দিয়ে দেবো, তাহলে ভিনাইল ক্লোরাইড। আমরা যদি এই ভিনাইল ক্লোরাইডের সংকেত এবং পলিভিনাইল ক্লোরাইডের সংকেতগুলো এখানে দেখে নিই, আমরা কি দেখতে পাবো? এই ছকটা দেখতে পাবো। এই ছকটা আমাকে বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি। ইথিলিনের পলিমার কি? পলিইথিলিন, টেট্রাফ্লুoroইথিলিনের পলিটেট্রাফ্লুওরিন বা টেফলন। তবে আমাকে এই সবগুলো একটু দেখে রাখতে হবে, পরীক্ষায়
যেটাই দেবে সেটাই যেন আমি করতে পারি। ঠিক আছে, নেক্সট কি আছে? আচ্ছা, এগুলো শেষ হয়ে গেল। এরপরে আছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখি কি আছে। ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রথমে আছে 3.2, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি। এবার চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করে দিলে আয়তন কত হবে? তাহলে উষ্ণতা স্থির, তাহলে আমরা কি জানি বলের সূত্র মেনে চলবে। তখনই তাহলে চাপ অর্ধেক করে দেবে, আমরা কি জানি বলের সূত্রে চাপ আয়তন ব্যস্তানুপাতিক। চাপ অর্ধেক করলে আয়তন কি হবে? দ্বিগুণ হবে, অর্থাৎ 200 জায়গায় 400 সিসি হয়ে যাবে। এটা মুখে মুখেই করা যায়। আমরা যদি অঙ্কের মাধ্যমে করি তাহলে আমরা কি পাবো? অঙ্কের মাধ্যমে আবার করে দেখি। তো উষ্ণতা স্থির, V1 সমান কত বলেছে? 200। চাপ প্রথমে ছিল P1 হচ্ছে P, আর P2 হচ্ছে কত? P/2। আর V2 টা আমাকে বের করতে হবে। তাহলে V2 সমান কি? P1 V1 সমান P2 V2। এখান থেকে V2 সমান কি? P1 V1 বাই P2। তো V1 এর জায়গায় 200 বসিয়ে দিলাম, আর P1 এর জায়গায় P বসালাম, আর P2 এর জায়গায় কত? P/2। তো 200 × 2 আমরা কি বলে 400 সিসি। নেক্সট কোশ্চেনটা দেখি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 Hg পারদের চাপে এত গ্রাম গ্যাসের আয়তন এত সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? তাহলে আমার কি দিয়ে দিচ্ছে? চাপ দিয়ে দিচ্ছে, পি দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে, টি দিয়ে দিয়েছে, ডব্লিউ দিয়ে দিয়েছে, গ্যাসের আণবিক গুরুত্ব এম বের করতে হবে। সুতরাং এই এত কিছু দিয়ে একটা কোন সূত্র তাহলে আমাকে এখানে কাজে লাগাতে হবে? এখানে কাজে লাগাতে হবে, এখানে টি টি বলে দিচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অতএব ক্যাপিটাল টি হবে 273 + 25 = 298 কেলভিন। পি এর মান বলেছে, পি এর মান 750 mmHg। তো আমি যদি এটা অ্যাটমসফিয়ারে বের করি, আমরা কি জানি 760 mmHg মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, মানে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ মানে 1 অ্যাটমসফিয়ার। অর্থাৎ 750 সমান কি? 750/760 অ্যাটমসফিয়ার। সুতরাং আমাকে অ্যাটমসফিয়ারে করলাম, কারণ আমি যেহেতু অ্যাটমসফিয়ারে করেছি, তখন আর এর মানটাও পরে যখন বসাবো এটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আমাকে আর এর মানটা বসাতে হবে। এখানে ডব্লিউ বলে দিয়েছে 0.324 গ্রাম। আমরা কি জানি পিভি সমান এন আর টি, আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে এন এর মান কি? এন মোল সমান কি? W/m। ডব্লিউর মান এখানে বলে দিয়েছে, আমাকে কি হবে? এমটা বের করতে হবে। এম সমান WRT/PV। এই ফর্মুলা বসালে আমরা এর একটা মান পাবো। এটা ক্যালকুলেশন করে যা পাচ্ছি 8.28 সামথিং। যাই হোক, এই ক্যালকুলেশনগুলো অনেকটা ক্যালকুলেটার ছাড়া হতে চায় না, একটু জটিল হয়। তবে এর অথবা আমি বলে রাখবো, একটা সাজেশন দেবো যে যদি যদি কোনো অঙ্ক থাকে এটা সহজ যদি হয়, তাহলে এত জটিল ক্যালকুলেশনে না যাওয়াই বেটার হবে। তো আমরা নেক্সট কোশ্চেনটাই আমরা দেখি। নেক্সট অঙ্ক কি আছে? আচ্ছা, 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটা বৈদ্যুতিক বাতি আছে, তাদের রোধের অনুপাত কত? তাহলে রোধের অনুপাত, তাহলে রোধ আমাকে বের করতে হবে। আমাকে কি দিয়ে? 220 ভোল্ট 60 ওয়াট, পি সমান কত? P1 সমান কত? 60 ভোল্ট 60 ওয়াট, আর V1 কত? 220 ভোল্ট। আমরা জানি কি পি সমান ক্ষমতা সমান কি? V²/R। অতএব আর সমান কি? V²/P। এখন আমরা যদি প্রথম ক্ষেত্রে R1 সহালে কি হবে? V1² আর R2 কত হবে? V2²/P2 এই ফর্মুলা অনুযায়ী। তাহলে R1/R2 কত হবে? V1²/P1 যেমন ছিল, আর R2 এর জায়গায় হবে V2²/P2। এটা নিচে আছে, P2 টা উপরে উঠে যাবে। তো এর মানগুলো শুধু জাস্ট আমি বসিয়ে দেবো। P1 এর মান 60, V1 এর মান 220, P2 এর মান 60, V2 এর মান 110। এই সব মানগুলো বেশি বলে কত আছে? 4। অতএব R1:R2 কত উত্তর হবে? 4:1। আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। নেক্সট কোশ্চেন আছে যে বাণিজ্যিক জিঙ্কে 35% ওষুধ দিয়ে আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে? তাহলে জিঙ্কের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া আমাকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বিক্রিয়াটা প্রথমে দেখে নিই। আর জিঙ্কে কি আছে? 35% ওষুধ দিয়ে আছে। 35% ওষুধ দিয়ে মানে কি? আমি যদি 100 গ্রাম জিঙ্ক নিই, তাতে আমার 35 গ্রাম আমার অশুদ্ধ আছে, ভেজাল আছে। তাহলে শুদ্ধ কত হবে? তার মাইনাস বাকিটা, মানে 100 - 35 মানে 65 গ্রাম থাকবে। তাহলে জিঙ্কের সাথে আমাকে জিঙ্ক দিয়েছে 50 গ্রাম, তাহলে জিঙ্কের সাথে আমাকে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটায় আমি কি দেখবো না, জিঙ্কের পারমাণবিক ভর কত? 65, হাইড্রোজেন কত? 2। তাহলে 35% ওষুধ দেওয়া আছে মানে কি 100 গ্রামে, তাহলে শুদ্ধ কতটা আছে? শুদ্ধ জিঙ্ক আছে 65 গ্রাম।
আমাকে 50 গ্রাম জিঙ্ক দিয়েছে, তাহলে তার মধ্যে অ্যাকচুয়ালি জিঙ্ক, শুদ্ধ জিঙ্ক কত হবে? 32.5 গ্রাম। আর আমি এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে শুদ্ধ জিঙ্কের, শুদ্ধ জিনিসের ফর্মুলা এটা। তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে আমি কত পাচ্ছি? 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। তাহলে আমাকে দিচ্ছে যেটা 50 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি ওটার মধ্যে জিঙ্ক আছে 32.5 গ্রাম, বাকিটা ভেজাল। তাহলে 32.5 গ্রামে কত গ্রাম হবে? তো উত্তর হবে এটা 1 গ্রাম। ঠিক আছে, সহজ অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমরা দেখি। নেক্সট অঙ্ক আছে সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা এরকম দিয়ে দিচ্ছে, H2SO4 প্লাস NaOH সমান এরকম দিয়েছে। আচ্ছা, 4.9, এটা গ্যাস না, এটা গ্রাম হবে, এটা গ্রাম। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? তাহলে আমি বিক্রিয়াটা একবার খাতায় লিখে নিই। H2SO4 প্লাস NaOH এটা দিয়ে দিচ্ছে এই বিক্রিয়াটা। তাহলে H2SO4 এর কত হবে? হাইড্রোজেনের হচ্ছে দুটো হাইড্রোজেন মানে 2, সালফারের 32 পারমাণবিক ভর, অক্সিজেন 4টা ইন্টু 16 64, এগুলো যোগ করলে কত? 98। আর সোডিয়ামের কত? এই যে সোডিয়াম দিয়ে দিচ্ছে প্রশ্নে 23, সোডিয়ামের 23, অক্সিজেনের 16 আর 1 আর 2 অণুর জন্য বাইরে যে 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা গুণ করতে, তাহলে 80। তাহলে 98 গ্রাম H2SO4 এর সঙ্গে বিক্রিয়া আমরা কত পাচ্ছি? 80 গ্রাম আমরা NaOH পাচ্ছি। তাহলে 1 গ্রামে কত পাবো? আর 4.9 গ্রাম H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে কত পাবো? প্রশ্নে আমাকে 4.9 গ্রাম H2SO4 এর সঙ্গে বলেছে প্রশ্নে, তাহলে কত পাবো? এখান থেকে পাচ্ছি আমরা 4 গ্রাম NaOH লাগবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আছে যে বায়ুতে আলোর বেগ বলে দিয়েছে 3.10 সেমি পার সেকেন্ড, আর হিরকের মধ্যে আলোর বেগ বলে দিয়েছে এত। শূন্য মাধ্যমে আলোর বেগ আর হীরার মাধ্যমে আলোর বেগ, তাহলে হীরার পরিসংখ্যা কত? শুধু জাস্ট পরিসংখ্যার সংজ্ঞাটাই আমি বসিয়ে দেবো। মিউ সমান কি? সি বাই ভি। তো মিউ সমান সি বাই ভি বসিয়ে দিলে আমরা কি পাবো? এইভাবে 2.4 উত্তর হবে। মিউ সমান 2.4। উপরে সি এর মান আলোর বেগ 3 × 10 আর নিচে 1. ভিটা বের করতে হচ্ছে, তো ভি সমান, এটা এখানটায় ভি লিখতে হবে, ভি সমান মিউ বাই সি বাই মিউ। মিউ মান হচ্ছে 1.2। এখান থেকে আমরা কত পাচ্ছি? ভি এর মান 8। না, প্রশ্নটা কি আছে? 1 মিনিট। ও, দুটো বেগ দিয়ে দিয়েছে, তাহলে পরিসরাঙ্ক, হীরের পরিসরাঙ্ক বের করতে বলেছে, তাহলে মিউটাই বের করতে বলেছে। তাহলে মিউটা হবে এইটাই, সি বাই ভি। উপরে সি সমান 3 × 10⁸ আর নিচে 1.25 × 10⁻10। এবার এটা ক্যালকুলেশন করলে 2.4 উত্তর আসছে। নেক্সট আছে একটি আলোক রশ্মির কম্পাঙ্ক 3 × 10⁷ হার্জ হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক সম্পর্ক ভিকল টু n ল্যামডা, তাতে ল্যামডা সমান কি হবে? দেখে নিই অঙ্কটা। আমরা কি জানি ভিকল টু n ল্যামডা এর সূত্র, nটা হচ্ছে কম্পাঙ্ক, n কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা আর বেগ হচ্ছে ভি, তাহলে আমাকে এখান থেকে ল্যামডাটা বের করতে হচ্ছে। ল্যামডা সমান কি? তাহলে ভি বাই এন, জাস্ট ফর্মুলা বসে ভি এর মান আর এন এর মান বসে দিলে 10⁻⁹ মিটার। ও, নেক্সট দেখি একটি ইলেকট্রনের আধানের মান বলে দিয়েছে 1.6। এটা হচ্ছে 4.7 অঙ্কটা। 4.7 কি বলেছে? একটি ইলেকট্রনের আধানের মান বলে দিয়েছে, এটা কোন পরিবাহীর মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে ওর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমার আই বলে দিয়েছে, ইলেকট্রনের সংখ্যাটা বের করতে হবে, তাহলে টাইমটাও বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি কিউটা পেয়ে যাব, কিউ সমান কি? আই ইন্টু টি। তাহলে আমি অঙ্কটা একবার দেখেই নিই। কিউ সমান কি? ই এর মান বলে দিয়েছে 1.6, আই এর মান বলে দিয়েছে 3.2 আর টি বলেছে 1 সেকেন্ড। তাহলে কিউ সমান কি? আই ইন্টু টি সমান 3.2 কুলম্ব পেয়ে যাচ্ছি। তাহলে আমার ইলেকট্রনের সংখ্যা কত? মানে আমি টোটাল চার্জ হলো আমার কাছে 3.2 কুলম্ব, আর একটা আধানের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹। তাহলে কতগুলা আধান আছে? তো 3.2 কে 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো 20 × 10⁻19 টি। বুঝা গেল? তার নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনটাই কি আছে? নেক্সট কোশ্চেন আছে যদি একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে 15 মিনিট ধরে, তাহলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন করে, তাহলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত?
কিছুই না, এইচ সমান কি, এখানে আমাকে যেগুলো দিয়েছে সেইগুলো দিয়ে আমাকে করতে হবে এটা। এখানে আমাকে টাইম দিয়ে দিয়েছে, আই দিয়ে দিয়েছে আর এইচ দিয়ে দিয়েছে, তাহলে টি সময় 15 মিনিট, এটা আমি সেকেন্ডে বের করে নেবো। সেকেন্ডে বের করলে কি হবে, 60 দিয়ে এটা করতে হবে, 15 × 60 সেকেন্ড। এইচ সমান কি ক্যালোরি, তো ক্যালোরিতে থাকলে আমাকে 4.2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে VIT/100, এখান থেকে ভি এর মানটা যেটা পাবো এই সূত্রে বসিয়ে দিলেই জাস্ট আমি ভি এর মানটা পেয়ে যাবো। এইচ সমান VIT/4.2, অর্থাৎ ভি সমান এইচ ইন্টু 4.2/IT, এই মানগুলো শুধু বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাবো 4.9। সুতরাং আজকে আমরা এই সেটটা এখানে শেষ করলাম, পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, থ্যাংক ইউ।